এদিকে আজকের সবচেয়ে বড় খবর, 40 বছরের সাধনা এক নিমিষেই শেষ। ইরানের লাভে আমেরিকার সিক্রেট অবশেষে বড় সাফল্য, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটা অবাক করা খবর, হামলার ক্ষয়ক্ষতি দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান, এখন পাল্টা আঘাতের সম্মুখ। তার মানে বোঝেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা দ্রুত কাটায় উঠছে। এদিকে যেভাবে মার্কিন যুদ্ধ বিমানে জমা হয়ে উঠেছে ইরানি বাহিনী, এই যেন চমকপ্রদ ম্যাজিক, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আসসালামু আলাইকুম। হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরান খুব শীঘ্রই একটি চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সঙ্গে, এবং প্রথম দফা যেই কারণে চুক্তি ভেস্তে গিয়েছিল সেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র। আমেরিকা বলতেছে যে ইরান আগামী 20 বছরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান বলেছিল না 5 বছর। তো এই 20 বছর আর 5 বছর মাঝে গ্যাপ 15 বছর। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে ইরান নাকি সেই চুক্তি করতে সম্মত হয়েছে, যে ইরান আগামী 20 বছর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সেটা তিনি লাস ভেগাসে উড়াল দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন। এদিকে এক রাতেই তছনছ আমেরিকার দালাল ইউক্রেন, সবচেয়ে বিধ্বংসী অপারেশন শুরু করেছে রাশিয়া, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিরতির মাঝে ডিজিটাল দুনিয়ায় হয়ে গেল বড় সড় ভূমিকম্প। ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাজার হাজার ছবি ভিডিও দখলে নিয়েছে বিশ্বের উদীয়মান চতুর্থ পরাশক্তি ইরান। এরপরই নড়ে চড়ে বসেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, কারণ তাদের আশঙ্কা ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের সাইবার হামলা চালাতে পারে ইরান। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের দখলে নেওয়া গোপন এই ছবি ভিডিওগুলো কি বিশ্ব রাজনীতিতে নতুন করে ঝড় তুলবে? এদিকে ট্রাম্পের 7টি দাবি সবই মিথ্যা, কলিবব, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিরতির বাকি দিনগুলোর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্স এর এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তেহরানের এই ঘোষণার পর ইতিবাচক প্রক্রিয়া শুরু করে দিয়েছে ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ ঘোষণা করেছিল ইরান। যুদ্ধবিরতি শুরু হলে এই পথে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণাও দেয় দেশটি। পাল্টা পদক্ষেপ নিয়ে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় 2 মুসলিম দেশ, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। পর্দার আড়ালে চীনের গোপন সহায়তায় তেহরানের সামরিক বহরে যোগ হচ্ছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিন রণতরী পালানোর পর এবার 15,000 মিসাইলের হুঙ্কার দিচ্ছে ইরান। বেইজিং এর প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আধিপত্য এখন খাদের কিনারে। ইস্পাহান, ইরানের পারমাণবিক হৃদয়, পাহাড়ি এলাকার মাটি কাঁপে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি গোপন মিশন পাইলট উদ্ধারের নামে, কিন্তু ইরান এখন বলছে সেটি ছিল আরো বড় কিছু, যেখানে হারিয়েছে যুক্তরাষ্ট্র এক জাদু কবচ। যে জাদু কবচ তৈরি করতে লেগেছিল কয়েক দশক। নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার, সাংকেতিক নাম AAN AAQ-24V24, নির্মাতা নর্থরপ গ্রুম্যান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপন ও সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি এটি। এই প্রযুক্তি বিমানকে হিট সিকিং বা ইনফ্রারেড গাইডেড মিসাইল থেকে রক্ষা করে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের হিট সিকার সেন্সরকে অন্ধ করে দেয়। বিমানের আশেপাশে থাকা 5-6টি অত্যাধুনিক 2 কালার ইনফ্রারেড সেন্সর যে কোনো মিসাইল শনাক্ত করে। মিলি সেকেন্ডের মধ্যে আগত মিসাইলের দিকে ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে। মিসাইল তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 500-র বেশি বিমানে স্থাপন করা হয়েছে। কার্গো লিফটার, বোমারু বিমান, অ্যাপাচি ও ব্ল্যাক হক হেলিকপ্টার সবকিছুকে সুরক্ষা দেয় এই অদৃশ্য ঢাল। যুক্তরাষ্ট্র ভেবেছিল এই প্রযুক্তি কখনো শত্রুর হাতে যাবে না, কিন্তু ভুল। ইস্পাহানের আকাশে সেই মিশনে যুক্তরাষ্ট্রের একটি C-130 বিমান থেকে এই যন্ত্রপাতি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র নিজের বিমান ধ্বংস করেছিল, কিন্তু সবকিছু নয়। এই একটি যন্ত্রপাতি এখন ইরানের গবেষণা কেন্দ্রে। তেহরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, চীন ও রাশিয়াকেও হয়তো পৌঁছে দেবে। আর এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নড়িয়ে দিয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্রের সব কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমানও অনিরাপদ হয়ে যেতে পারে। চীন, রাশিয়া ও ইরান এই প্রযুক্তি বুঝতে পারলে তারা নতুন ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করবে। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতে অর্থহীন হয়ে যেতে পারে। একজন পেন্টাগন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটি আমাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়া মানে যুদ্ধক্ষেত্রে আমাদের বিমান চলাচলের স্বাধীনতা শেষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতিমধ্যে এই প্রযুক্তির ছবি প্রকাশ করেছে। একটি অক্ষত যন্ত্র পাইলটের আসনের পাশে রাখা। ক্যামেরায় ধরা পড়েছে এর সেন্সর, কন্ট্রোল ইউনিট ও তারের জটিল বুনন। ইরানি সূত্র বলছে তারা ইতিমধ্যে প্রযুক্তিটি বিশ্লেষণ করা শুরু করেছে। ইরানের জন্য এটি সুযোগ, রাশিয়ার জন্য এটি স্বপ্ন। ইরানের জন্য এটি উপহার, যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃস্বপ্ন। মস্কোর সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া এই প্রযুক্তি পেতে ইরানকে বিলিয়ন ডলার দিতে রাজি। চীন তো ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জরুরি শুনানি ডাকা হয়েছে। আইন প্রণেতারা প্রশ্ন তুলেছেন, কিভাবে এত সংবেদনশীল প্রযুক্তি শত্রুর হাতে গেল। পেন্টাগন বলছে আমরা তদন্ত করছি, কিন্তু তদন্তের সময় ইরান হয়তো প্রযুক্তি উল্টে ফেলবে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার বলেছেন, তোমরা ভেবেছিলে তোমাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত, কিন্তু দেখো তোমাদের সেই প্রযুক্তি আজ আমাদের ল্যাবে। এখন আমরা শিখবো তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয়, আর সেটা ব্যবহার করবো তোমাদের বিরুদ্ধেই। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি সত্য বুঝতে পারলো, প্রযুক্তি যত উন্নত হোক তা উড়োজাহাজে থাকলে, যুদ্ধক্ষেত্রে থাকলে শত্রুর হাতে
হাতে পড়ার আশঙ্কা থাকে, আর ইরান সেটার প্রমাণ দিল। প্রযুক্তি হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্র আরেক বড় ধাক্কা খেল। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন। সফরটি শুধু সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত। বিশ্লেষকদের মতে আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখে চীনের দিকে ঝুঁকছে, কারণ ইরানের ড্রোন ও মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যর্থ হয়েছে। চীনা প্রযুক্তি কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের এই সফর নিয়ে হোয়াইট হাউসের জরুরি বৈঠক হয়েছে। ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, কারণ আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তারা যদি চীনের দিকে যায় তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে বড় ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনীতিক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চাই, কিন্তু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যর্থ হয়েছে। চীন যদি সেরকম অস্ত্র দেয় তাহলে আমরা সেটা নিতে বাধ্য। এই এক বাক্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য এখন নেই। চীন এখানে এসেছে, থাকবে। প্রযুক্তি ও কূটনীতির পাশাপাশি সামরিক ময়দানেও নতুন সমীকরণ। সৌদি আরব ইরানের সঙ্গে বড় যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তি সক্রিয় করেছে, আর তার ফলশ্রুতিতে পাকিস্তান তার JF-7 থান্ডার যুদ্ধ বিমান সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বিমানবন্দরে এখন পাকিস্তানি বিমান বাহিনীর উপস্থিতি, আরও রয়েছে F-6 যুদ্ধ বিমান। পাশাপাশি গোয়েন্দা সূত্র বলছে 10 থেকে 13,000 পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে মোতায়েন হয়েছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী ছিল, ইসলামাবাদে বৈঠক হয়েছে, পাকিস্তানের সেনা প্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করছেন, তাহলে পাকিস্তান কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা মোতায়েন করলো? এই দ্বৈত নীতি ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। ইরান এখন কি পাকিস্তানকে মধ্যস্থতাকারী মানবে? যদি মানে তাহলে পাকিস্তানের ভূমিকা কতটা নিরপেক্ষ? উত্তর এখনো অজানা। একজন ইরানি কূটনীতিক বলেছেন, পাকিস্তান বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারা সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সেই তালিকায় নাম আছে চীনের, রাশিয়ার, এমনকি ওমানের। পাকিস্তান হয়তো প্রথম সারি থেকে সরে যাচ্ছে। যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে পরাস্ত করতে ইরানের কোনো কার্যকর রাডার ও বিমান বিধ্বংসী ব্যবস্থা নেই বলে প্রচারণা চালিয়েছেন তিনি। তবে যুদ্ধ শুরুর পর ট্রাম্পের এই দাবিকে রীতিমতো ভুল প্রমাণ করে ইরানি বাহিনী। আমেরিকার অপরাজেয় হিসেবে পরিচিত স্টিলথ প্রযুক্তির কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করে রীতিমতো তাক লাগিয়ে দেয় তারা। গত 3 এপ্রিল ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে আমেরিকার একটি F-15E এবং একটি A-10 যুদ্ধ বিমান ধ্বংস হয়। এমনকি আধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার F-35 ইরানের গ্রাউন্ড ফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় ইরানের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা যুদ্ধ বিমানগুলোর অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার পুরোপুরি ক্ষমতা রাখে। এখন শোনা যাচ্ছে চীনের কাছ থেকে 1000-এরও বেশি কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে পৌঁছাতে যাচ্ছে। এই অস্ত্রগুলো মার্কিন বিমান বাহিনীর জন্য এক নতুন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে এসব অস্ত্র ব্যবহার শুরু করেছে ইরানি বাহিনী। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে মোতায়েন করা একজন সাধারণ সৈনিকের কাঁধে থাকা একটি ছোট মিসাইল বর্তমানে মার্কিন বিমান বাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এগুলো পেন্টাগনের দীর্ঘদিনের আকাশপথের আধিপত্যকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এপ্রিলের শুরুর দিকে ইরানের নিখুঁত হামলায় আমেরিকার শক্তিশালী F-15E স্ট্রাইক ঈগল এবং A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে হোয়াইট হাউসের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্য এশিয়ার কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানে পৌঁছাতে শুরু করেছে। ম্যানপ্যাড হলো অত্যন্ত ক্ষুদ্র এবং মানুষের বহনযোগ্য একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো ইনফ্রারেড বা তাপ শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে চলে। এই সিস্টেমগুলো কোনো নির্দিষ্ট সামরিক ঘাঁটি থেকে পরিচালনা করা দরকার হয় না। একজন সৈনিক এটি পাহাড়ি খাঁজে বা দুর্গম এলাকায় লুকিয়ে রেখে নিমিষেই মার্কিন যুদ্ধ বিমানে আঘাত হানতে পারে। মার্কিন ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে এই ভ্রাম্যমাণ মিসাইল সিস্টেমগুলো আগে থেকে শনাক্ত করা প্রায় অসম্ভব, কারণ এগুলোর কোনো স্থায়ী রাডার সিগনেচার নেই। আমেরিকা ভবিষ্যতে ইরানে স্থলযুদ্ধ শুরু করলে তাদের যুদ্ধ বিমানগুলোকে নিচ দিয়ে উঠতে হবে। সেই সময়ে পাহাড়ে লুকিয়ে থাকা ইরানি সেনারা সহজেই এই সস্তা অথচ কার্যকরী রকেট দিয়ে কয়েক মিলিয়ন ডলারের মার্কিন বিমান ভূপাতিত করতে পারবে। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা 2024 সালে ইরানকে একটি শক্তিশালী স্পাই স্যাটেলাইট বা গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করেছে, যেগুলো ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে ইরান মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে আক্রমণ চালিয়েছে। এমনকি একজন চীনা ইঞ্জিনিয়ারের ফাঁস করা ভিডিও টিউটোরিয়াল দেখে ইরানি সেনারা F-35 বিমান নামানোর কৌশল আয়ত্ত করেছে বলেও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে কড়া হুঁশিয়ারি দিলেও চিঠির মাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন শি জিনপিং। কিন্তু যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ভিন্ন এক সত্যের দিকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা বলছেন বেইজিং সম্ভবত প্রকাশ্যে আমেরিকার সাথে শত্রুতা এড়াতে চাইছে, কিন্তু গোপনে তারা ইরানকে এমন সব সমরাস্ত্র দিয়ে সজ্জিত করছে যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে চিরতরে নড়বড়ে করে দিতে চায়। ইরানের আধুনিক ড্রোন আর কাঁধের মিসাইলের এই সমন্বয় মার্কিন সমর বিশারদদের এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার প্রযুক্তির দাপট এখন সাধারণ ইরানি সেনার কাঁধে থাকা রকেটের কাছে হার মানছে। আমেরিকার দালালি করার ভয়াবহ শাস্তি পাচ্ছে দোসর ইউক্রেন। বৃহস্পতিবার ভয়াবহ এক রাত দেখল দেশটি। চলতি বছরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র 24 ঘন্টায় ঝরে গেল অন্তত 18 প্রাণ। আহত
আহত শতাধিক। কিয়েভ, ওডেসা, দিনিপ্রো সহ বড় শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আগুন, বিস্ফোরণ আর আর্তনাদে কেঁপে উঠেছে জনপদ। মস্কো শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে সামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। চলতি বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। টানা একদিন এক রাত ধরে চলা এই হামলায় অন্তত 18 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশ জুড়ে আতঙ্ক, ধ্বংস আর মৃত্যু, এ যেন যুদ্ধের নতুন অধ্যায়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র 24 ঘন্টায় রাশিয়া 659টি ড্রোন এবং 44টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ সহ খার্কিভ, ওডেসা, দিনিপ্রো এবং জাপোরজিয়ার মতো বড় শহরগুলো। দফায় দফায় এই হামলায় কেঁপে ওঠে পুরো দেশ। স্থানীয় প্রশাসন ও স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছড়িয়ে পড়েছে আগুন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন অনেকেই, যাদের মধ্যে রয়েছে অনেক শিশু। আহত হয়েছেন অন্তত 118 জন। রাজধানী কিয়েভে নিহত হয়েছেন 4 জন। নিহতদের মধ্যে রয়েছে 12 বছর বয়সী এক কিশোর। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। একই শহরে আহত হয়েছেন অন্তত 48 জন। একটি নির্মাণস্থলের খুব কাছেই বিস্ফোরণ ঘটায় 6 জন শ্রমিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ওডেসায়। সেখানে অন্তত 8 জন নিহত হয়েছেন। একটি আবাসিক ভবন প্রথমে ড্রোন হামলার শিকার হয়, এরপর সেই একই ভবনে আঘাত হানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দ্বৈত এই হামলায় বাড়ে প্রাণহানি, আগুনে পুড়ে যায় ভবনের বড় অংশ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। দিনিপ্রোতে 3 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন, আর জাপোরজিয়ায় অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। বড় শহরগুলোর পাশাপাশি অন্যান্য এলাকায়ও এই হামলার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। টানা এই হামলার পর ইউক্রেন জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, আর প্রতিটি বিস্ফোরণের সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধের এই নির্মম বাস্তবতা আবারও সামনে নিয়ে এলো এক নতুন সংকট। এদিকে ট্রাম্পের 7টি দাবি সবই মিথ্যা। কলিবফ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা। এই মিথ্যাচারের মাধ্যমে তারা যুদ্ধে জয়ী হতে পারেনি এবং নিশ্চিতভাবেই আলোচনাতেও কোনো ফল পাবে না। তিনি আরও বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। প্রণালী দিয়ে যাতায়াত কেবল নির্ধারিত পথ এবং ইরানের অনুমতির ভিত্তিতে সম্পন্ন হবে। কলিবফ বলেন, প্রণালী খোলা বা বন্ধ থাকা এবং এর নিয়মকানুন বাস্তব পরিস্থিতিতে নির্ধারিত হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। গণমাধ্যম যুদ্ধ এবং জনমত প্রভাবিত করা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে ইরানের জনগণ এই ধরনের কৌশলে প্রভাবিত হবে না। এদিকে নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় 2 মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইসরায়েলি এক বিশ্লেষণ বলছে, ভবিষ্যতে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ইরানের পরিবর্তে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে। ইসরায়েলের দৈনিক মারিবে প্রকাশিত এক মতামত নিবন্ধনে বিশ্লেষক বয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের কারণে দুর্বল হয়ে পড়ায় ইসরায়েলের প্রধান শত্রু ভূমিকায় পরিবর্তন আসতে পারে। একটা অবাক করা খবর, হামলার ক্ষয়ক্ষতি দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান, এখন পাল্টা আঘাতের সংখ্য। তার মানে বোঝেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা দ্রুত কাটায় উঠছে। এর আগেও কিন্তু রিপোর্ট হয়েছে যে যেসব সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেগুলো ধ্বংস হবার পর 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে সেগুলো আবার মেরামত করে ওই সব জায়গা থেকে আবার হামলা চালানো হচ্ছে। এই রিপোর্টও কিন্তু এসছে। এবার রিপোর্ট আসলো ব্লুমবার্গের প্রতিবেদন, একটা আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের রিপোর্ট হচ্ছে হামলার ক্ষয়ক্ষতি দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান, এখন পাল্টা আঘাতে সক্ষম। তার মানে বোঝেন ইরান কতখানি, মানে তারা জানে যে আজ হোক কাল হোক এই শান্তি আলোচনা, চুক্তি, এগুলি সবই হচ্ছে সাময়িক ব্যাপার। অর্থাৎ একটা কৌশল পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র একটু বেকায়দায় পড়ছে, সেজন্য সে এখন শান্তি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছে। আবার সে পরিকল্পনা করবে, তারপর হঠাৎ করে আক্রমণ করবে। যে এইভাবে পরপর 2 দফা যে হামলা হলো, যুদ্ধ হলো ইরানের উপর, সেই টাইপের তারা কাজগুলো করবে, একদম পুরোপুরি মিটবে না, এটা পরিষ্কার। তো এখন বলা হচ্ছে যে পশ্চিমা সামরিক গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নে বলছে, যুদ্ধের আগেই নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতির কারণে ইরান তাদের অস্ত্র ভান্ডার এবং নেতৃত্বের উপর মার্কিন ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। মূল্যায়নে আরো বলা হয়, যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয় তবে ইরানের এখনো পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েল মার্কিন হামলায় ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং শীর্ষ নেতারা নিহত হয়েছে, ঘটনা সত্য। তবে নাম প্রকাশিত না হবার শর্তে একজন বলছেন যে সংঘাতের আশঙ্কায় নেওয়া কার্যকর পরিকল্পনার কারণে ইরান তাদের মিসাইল এবং ড্রোন সক্ষমতা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারছে। অর্থাৎ ড্রোন এবং মিসাইলগুলো এমনভাবে স্থাপন করছে ছড়ায় ছিটায় সারা দেশব্যাপী যে সেগুলো আর
ধ্বংস করা সম্ভব হয়নি। একই সঙ্গে তারা তাদের সামরিক প্রতিক্রিয়ার প্রভাবকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারছে। এই তথ্যগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যের চেয়ে ভিন্ন এবং অনেক বেশি সূক্ষ্ম চিত্র তুলে ধরা হয়। ইরানের আগে থেকে করা সামরিক পরিকল্পনার কার্যকারিতা এমন সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যে তারা বর্তমানে যুদ্ধবিরতিকে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ এই যে তারা যুদ্ধবিরতির সুযোগ পেল, এই সুযোগে তারা যুদ্ধ প্রস্তুতির কাজে তারা ব্যবহার করতে পারলো, বরং তাদের জন্য একটা ব্রিদিং স্পেস হলো, যে সময় তাদের পরিকল্পনাগুলো আরো মজবুত করে তুলতে পারলো, যাতে আবারও সংঘাত হলে তারা পাল্টা আঘাত হানতে পারে। তো আসলে এই বিষয়গুলো ব্লুমবার্গের প্রতিবেদন হোক বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন হোক, আমেরিকা খুব নিশ্চিতভাবে বুঝতে পারছে যে আসলে ইরানকে এইভাবে যুদ্ধের মাধ্যমে বিমান হামলা করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানকে ধ্বংস করা যাবে না, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন করা যাবে না। সেই কারণেই তারা যেহেতু যাবে না এবং লম্বা সময় এই ব্যয়বহুল যুদ্ধ করাটা আমেরিকার জন্য ক্ষতি, জ্বালানি বাজারের পরিস্থিতি যেভাবে নাজুক, তাতে সকল বিশ্ব আমেরিকার উপর খেপে যাবে। সুতরাং সম্ভাব্য এই বিদ্যুৎ হওয়ার আগেই এই এখন যুদ্ধবিরতি দিয়ে এক ধরনের আপোষ করা হচ্ছে ইরানের সঙ্গে। এটি হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরান খুব শীঘ্রই একটি চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সঙ্গে, এবং প্রথম দফা যেই কারণে চুক্তি ভেস্তে গিয়েছিল সেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র। আমেরিকা বলতেছে যে ইরান আগামী 20 বছরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান বলেছিল না 5 বছর। তো এই 20 বছর আর 5 বছর মাঝে গ্যাপ 15 বছর। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে ইরান নাকি সেই চুক্তি করতে সম্মত হয়েছে, যে ইরান আগামী 20 বছর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সেটা তিনি লাস ভেগাসে উড়াল দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন, এবং তিনি খুবই খুশি, এবং তিনি বলতেছেন যে এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার সময় তিনি নিজেও থাকতে পারেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, এবং থেকে তিনি নিজের হাতে সেই চুক্তিপত্র সম্পাদন করবেন, এবং যেখানে থাকবেন ইরানের পক্ষ থেকে আব্বাস আরাচি এবং বাকের গালিবাফ এবং অধ্যাপক মারানবি, তারা থাকবেন ইরানের পক্ষ থেকে। এবং প্রশ্ন হচ্ছে যে এটা আসলে ইরানের জন্য ভালো নাকি খারাপ? দেখুন, ইরানের অনেক সমস্যা আছে। আমরা সবসময় ইরানের পক্ষে কথা বলি, বাট ইরানের কিছু ব্যাড সাইডও বলি। ইরানে এমনটা সরকার আছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অনবরত নিজ নাগরিকদেরকে হত্যা করে। এখন বলতে পারেন যে সব দেশই তো করে। হ্যাঁ, অন্যান্য দেশগুলো যারা হত্যাকারী, যারা মাদাকিসের আসামি, যারা মাদক বিভিন্ন কারণে শাস্তি দেয়, বাট ইরান হচ্ছে শুধু সরকারের বিরোধিতা করার কারণে এরকম, বা রাস্তায় প্রোটেস্ট হয়, গুলি করে মারে, ফাঁসি দেয় প্রচুর। পৃথিবীতে মনে হয় দ্বিতীয় দেশ, সৌদি আরব মনে হয় ফার্স্ট, ইরান মনে হয় সেকেন্ড। এখন মনে করেন যে মার্কিন নিষেধাজ্ঞা গত 20 বছর মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব আস্তে আস্তে করতে শুরু করেছে। এটা শেষ হতে আরো 100-150 বছর লাগবে, বাট এখনো তো আছে, তাই না? এই গত 45-50 বছর ধরে এই যে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব, বিশেষ করে ইসলামী বিপ্লবের পরে, এতে আসলে ইরানের যে তেল বিক্রি করে এগুলো টাকা বিভিন্ন ভাবে নিতে হয়, মানে স্টেট আসে না, লেনদেন হয় না, কারণ মার্কিন নিয়ন্ত্রণই থাকে সব টেকনোলজি, সকল ব্যাংকিং সিস্টেম, সবকিছু মার্কিন নিয়ন্ত্রণে, ডলারের আধিপত্য, সবকিছু মিলে তাদেরকে সিস্টেমে খরচ করতে হয়। ওই সিস্টেমে খরচ করতে তাদেরকে চীনের কাছে কম দামে তেল বিক্রি করতে হয়। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে, দেশের ভিতরে অর্থনীতি খারাপ, বেকার অনেক বেশি, এই কারণে মানে মানুষ আসলে সন্তুষ্ট সরকারের উপরে। কারণ একজন সাধারণ হিসাবে তো আমার বোঝার প্রয়োজন নেই, তাই না? আমি চাই আমি শান্তি থাকবো, আমি চাকরি বাকরি করবো, আমি অর্থনীতি আমার প্রবৃদ্ধি হবে, আমি ভালো লাইফ লিড করবো, কিন্তু সেটা তো পাচ্ছি না। উপরন্তু আরো আমেরিকা ইসরায়েল আমাকে বোমা মারে। হ্যাঁ, তো এই সমস্ত বিভিন্ন কারণে তো নাগরিকদের খুব আছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মারার পর নাগরিকরা সকল ভেদাভেদ ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এবং সেই যুদ্ধে তারা সফল হচ্ছেন। এখন ট্রাম্প বাধ্য হয়ে চুক্তি করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের আশা ছিল ইরানের সরকার পরিবর্তন এবং ইরানের তেল গ্যাস ক্ষেত্রে নিয়ন্ত্রণ, বাট সেটা হয়নি। এখন সেটা যখন হয়নি, তখন ট্রাম্প বাধ্য হয়ে এখন চুক্তি করতেছেন, কারণ ট্রাম্পের এছাড়া কিছু করার নেই। ট্রাম্প অলরেডি হরমুজ প্রণালী এক পাশ দিয়ে ব্লক করেছেন। তিনি বলছেন ছাড়বেন, পার্মানেন্টলি এখন ছাড়েন নাই। এখন কি হবে? এখন ইরানের ক্ষতি হচ্ছে যে আগে ইরানের জাহাজগুলো চলতে, এখন চলতে পারবে না। অন্য জাহাজগুলো আটকে দিয়েছিল, কিন্তু ইরানের জাহাজগুলো ঠিকই চলতো, কিন্তু মার্কিন অবরোধের কারণে এখন আর কোনো জাহাজ এখান দিয়ে চলতেছে না। এখন প্রশ্ন হচ্ছে এই অবরোধ ট্রাম্প কতদিন রাখতে পারবে? 15টা যুদ্ধ জাহাজ এক জায়গায় রাখছে, প্রচুর খরচ, এবং তারপরে ইরান না হয় তাদের তেল বিক্রি করতে পারলো না, তাদের পণ্য আনতে পারলো না, তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। বাট ইরানের সঙ্গে সারা দেশের বর্ডার আছে, ওখান দিয়ে তারা কিছু কিছু পণ্য আনতে পারো, ঘটনাটা এনাফ না। কিন্তু যদি আপনি দেখেন যে সৌদি আরব বা কোনো দেশগুলো কিন্তু এই হরমুজ দিয়ে তেল আমদানি করে এবং বিভিন্ন পণ্য আমদানি করে, তারাও কিন্তু পারতেছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ইরানের একটু ক্ষতি হচ্ছে, বাট পরিস্থিতিতে কোনো উন্নতি হচ্ছে না। ওই হরমুজ বন্ধ থেকে যাচ্ছে। তো এমন অবস্থা আমেরিকা কতদিন করতে পারবে? এই কারণে গতকাল আপনারা দেখেছেন যে পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ট্রাম্পের একটা বিশেষ চিঠি নিয়ে তিনি গিয়েছেন ইরানে। সেই চিঠি বিষয়বস্তু জানি না, তবে আমি অনুমান করতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠি লিখেছেন সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে এরকম, দেখো এই যুদ্ধে করাটা সঠিক হয়েছে কি ব্যাঠিক হয়েছে এটা আসলে এখন আর বলে লাভ নেই, যুদ্ধ তো শুরু হয়ে গিয়েছে। এখন তোমরা যদি একটা চুক্তিতে সাইন করো 20 বছরের জন্য, তাহলে আমরা চুক্তিতে সই করতে রাজি আছি, এবং তোমাদের যে $100 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে আটক আছে বিশ্বের, এটা আমরা ফেরত দেবো। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরান রাজধানী তেহরানে মার্কিন দূতাবাসে একটি জিম্মি ঘটনা ঘটে। সেই জিম্মি ঘটনার পরই আমেরিকা সহ বিভিন্ন দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়। এখন ইরানের এই $100 বিলিয়ন এগুলো চায়না, তারপরে ভারত, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আটক আছে। এখন এই অর্থগুলো যদি তারা পায়, তাহলে তারা তাদের দেশকে পুনর্গঠন করতে পারবে। পাশাপাশি মার্কিন যে স্যাংশন গুলো আছে, এগুলো যদি সব তুলে দেয় আমেরিকা, তাহলে তারা এই মার্কিন নিয়ন্ত্রিত সিস্টেমে প্রবেশ করতে পারবে এবং তারা স্বাভাবিকভাবে লেনদেন চালাবে, এবং তেলটা যদি ওপেনলি বিক্রি করতে পারে, তাহলে ইরান অর্থনীতি দ্রুত ঘুরে যাবে। এখন আপনি বুঝতে করতে পারেন ভাই, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলো না। দেখুন, পারমাণবিক অস্ত্র এই যে যুদ্ধ হলো 45 দিন আজকে বা 46 দিন, কম বেশি হতে পারে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নেই আমেরিকা, করে নাই ইসরায়েল, করে নাই ইরান, করে নাই।
এবং এই পৃথিবীতে একটা মাত্র পারমাণবিক বোমা হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এরপরে তো প্রচুর যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ, আর কত যুদ্ধ। কেউই কিন্তু ব্যবহার করে নেই, কারণ সবাই জানে যে আমি যদি এই পারমাণবিক বোমা আরেকজনের গাড়ি করে মারি, আমিও কিন্তু বাঁচবো না। এবং এটার পরিণতি বড় ভয়াবহ, মানুষের জীবনে, পরিবেশের উপরে এই পারমাণবিক অস্ত্রের প্রভাব খুবই ভয়াবহ। এবং ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র ছাড়াই কিন্তু এতদিন যুদ্ধ করে আসছে। হ্যাঁ, সুতরাং পারমাণবিক অস্ত্র আসলে ব্যবহার করার মতো না, এটা হচ্ছে সাইকোলজি যে আমার কাছে আছে। আমার বলো না, যখন আমি বলি যে আমার সঙ্গে লাগতে আসিস না, আমার কাছে কিন্তু ওই জিনিস আছে, এছাড়া কিছু না। যদি আমেরিকা ইরানে পারমাণবিক বোমা মারে, তাহলে কি মধ্যপ্রাচ্য বাঁচবে? মধ্যপ্রাচ্য তো বাঁচবে না, ইরানও তো মারবে। কারণ আপনি ইরানে পারমাণবিক বোমা মারলে সেখানে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে। বা তারপরে তো অনেক মানুষ বাঁচবে। ইরান তো অনেক বড় দেশ, তারা কি ছেড়ে দিবে? তারা তো তখন তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে আবার মারবে। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে ট্রাম্প একটা ইন্টারভিউ দিয়েছেন ফক্স বিজনেসকে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে ইরান হয়তো বললো যে ঠিক আছে, আমরা 20 বছরের জন্য কোনো পরমাণু অস্ত্র বানাবো না। বাট ইরান যদি রাশিয়ার কাছ থেকে গোপনে কাস্পিয়ান সাগর দিয়ে ইউরেনিয়াম নিয়ে, কাস্পিয়ান যে রডটা আছে, ল্যান্ডলক রড, সেটা তো মানে ইরান থেকে সরাসরি জাহাজ চলে রাশিয়াতে, যদি সেখান থেকে গোপনে আবার রাশিয়া ইরানকে ইউরেনিয়াম দিয়ে দেয়, সেটা আপনি বুঝবেন কি হবে, মূল্য কমেন্ট হবে। তো ট্রাম্প এই প্রশ্নে কোনো সরাসরি জবাব দেননি। ট্রাম্প আসলে এত কিছু ভাবতেছেন না। ট্রাম্পের কথা হচ্ছে যে এই যুদ্ধ থেকে আমি অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমি চলে যেতে চাই, এখন যাতে না মুখ রক্ষাটা হয়, যাতে কেউ বলতে না পারে যে ট্রাম্প পরাজিত হয়েছে। এই কারণে চুক্তি করব, এবং সেই চুক্তিতে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না 20 বছর, এটা